নমস্কার। গল্পের ঝুলিতে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের জন্য গল্পের ঝুলিতে রয়েছে মুন্সী প্রেমচন্দের লেখা ঝগড়ার শেষ। গল্পটি ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করে জানানোর অনুরোধ রইল। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প। যখু ভগত আর বেচন চৌধুরীতে তিন পুরুষের শত্রুতা। এক চিলতে আল জমি নিয়ে সামান্য ঝগড়া ছিল, তাই নিয়ে ঠাকুরদাদার আমলে খুন খারাপিও হয়ে গেছে কয়েকবার। বাপের আমলে চলেছে মামলা মোকদ্দমা, দুপক্ষই বেশ কয়েকবার দৌড়েছে হাইকোর্ট পর্যন্ত। ছেলেদের জমানায় সেই লড়াইয়ের তীব্রতা বেড়েছে আরও বহুগুণ। পরে অবস্থা এমন হলো যে দুপক্ষেরই আর লড়বার ক্ষমতা রইল না। একদিন এই দুই পরিবার ছিল বলতে গেলে সমস্ত গ্রামটারই আধা আধি বকরাদার, আর আজ যে আলটুকু নিয়ে ঝগড়া, তার দুপাশের ক্ষেত ছাড়া একখানি জমিও নেই কারো। জোত জমি গেছে, ধন সম্পদ গেছে, মান মর্যাদা সব গেছে, তবু বিবাদ যেখানে ছিল সেখানেই দাঁড়িয়ে আছে। হাইকোর্টে ধুরন্ধর বিচারকও এই মামুলি ঝগড়াটা নিষ্পত্তি করতে পারেননি। দুপক্ষকে কেন্দ্র করে গোটা গ্রামটাই মোটামুটি দুটো দলে ভাগ হয়ে গেছে। এক দলের সিদ্ধি ভাঙের আড্ডা বসে চৌধুরীর ঘরের দাওয়ায়, অপর দল ভগতের ঘরে চৌহদ্দিতে দল বেঁধে দম দেয় গাঁজায়। ভাগাভাগি হয়ে গেছে মেয়েদের আর বাচ্চাদের মধ্যেও। এত দূর গড়িয়েছে ব্যাপারটা যে উভয় দলের সামাজিক ও ধর্মীয় আচার বিচারেও একটা সুস্পষ্ট বিভাজন হয়ে গেছে। চৌধুরী কাপড় চোপড় পরেই ছাতু খেতে বসে যান। ভগতকে উপহাস করে বলেন, লোক দেখানো ভণ্ড। ভগত কিন্তু কাপড় না ছেড়ে কিছুতেই ছোঁবেন না খাবার। চৌধুরীকে বলেন ভ্রষ্টাচারী। ভগত সনাতন ধর্মে অন্ধবিশ্বাসী। চৌধুরী নাম লিখিয়েছেন আর্য সমাজে। এমনকি চৌধুরী যে কাপড়ওয়ালা, সবজিওয়ালা বা মুদির কাছে সওদা করেন, সেদিকে তাকানো পর্যন্ত মহাপাপ মনে করেন ভগত। তেমনি ভগতজি যে ময়রার কাছে মিষ্টি, যে গোয়ালার কাছে দুধ ও যে তেলির কাছে তেল কেনেন, চৌধুরীর কাছে তারা অস্পৃশ্য। এমনকি দুই পরিবারের রোগারোগ্যের প্রশ্নেও বহাল ছিল এই বিদ্বেষ চিন্তা। ভগতজি কবিরেজি মতে বিশ্বাসী, চৌধুরীর আস্থা ইউনানি প্রক্রিয়ায়। বরং অসুখ করে মরে যাবে রোগী, তবু দুজনেরই কেউই গোঁ ছাড়বেন না। দেশে রাজনৈতিক আন্দোলন শুরু হলো। তার উত্তাপ এসে লাগলো এই ছোট্ট গ্রামেও। চৌধুরী আন্দোলনের পক্ষে কাজ করতে লাগলেন, ভগত রয়ে গেলেন বিপক্ষে। গ্রামে কিষাণ সমিতি প্রতিষ্ঠা হলো, চৌধুরী ভিড়ে গেলেন তাতে। ভগত থাকলেন আলাদা। সচেতন হলো মানুষ, স্বরাজ নিয়ে ভাবনা চিন্তা চলতে লাগলো। চৌধুরী স্বরাজবাদীদের দলে যোগ দিলেন। ভগত পক্ষ নিলেন রাজভক্তদের। চৌধুরীর বাড়িটা স্বরাজবাদীদের আড্ডা হলো, ভগতের বাড়িটা হলো রাজভক্তদের ক্লাব। চৌধুরী জনসাধারণের কাছে প্রচার শুরু করে দিলেন স্বরাজ সম্বন্ধে। বন্ধুগণ, স্বরাজ কথাটার অর্থ হলো নিজেদের রাজত্ব। নিজের দেশে নিজের রাজত্ব, নিজের শাসন থাকবে, সেটাই তো ঠিক, নাকি অন্যের রাজত্ব, অন্যের শাসন? নিজের রাজত্ব চাই, নিজের রাজত্ব, ধ্বনি উঠল জনতার মধ্যে থেকে। চৌধুরী বলল, কিন্তু স্বরাজ আসবে কিভাবে? একে আনতে গেলে চাই আত্মবল, চাই পুরস্কার, চাই ঐক্য। পরস্পরের প্রতি দ্বন্দ্বদের সবাই ভুলে যাও, নিজেদের ঝগড়া নিজেরাই মিটিয়ে নাও। একজনের মন্তব্য, আপনি নিজেই তো রোজই ছোটেন আদালতে। হ্যাঁ, তা ছুটি, তবে আজ থেকে আর যদি ওমুখো হই, তবে যেন গোহত্যার পাপ লাগে আমার। সবাই রোজগার করে আপন আপন বউ বাচ্চাদের খাওয়াও পড়াও আগে, তারপর সম্ভব হলে পরোপকার করো। উকিল মোক্তারের পকেট ভারী করে কি হবে? দারোগাকে ঘুষ দেবে কেন?
আর আমলাদেরই বা তোষামোদি করতে যাবে কেন? আগে আমাদের ছেলেরা ধর্মশিক্ষা পেত, সদাচারী, ত্যাগী, উদ্যোগী পুরুষ হয়ে গড়ে উঠত তারা। আজকাল সব লেচ্ছ, মাদ্রাসায় পড়তে যাচ্ছে, তারপর চাকরি করছে, ঘুষ নিচ্ছে, ফুটানি ওড়াচ্ছে, নিজের বাপ পিতেমো ঠাকুর দেবতাদের ওপর বিশ্বাস হারাচ্ছে, মুখে কালি মাখাচ্ছে, সিগারেট টানছে, বাহার করে চুল ছাঁটছে, আর সাহেব সুবোদের তোষামোদ করছে। এই সমস্ত ছেলেপুলেদের ধর্মপথে শিক্ষা দেওয়া কি আমাদের কর্তব্য নয়? জনতা বলল, চাঁদা তুলে একটা পাঠশালা চালু করা হোক। আগে আমরা মদ স্পর্শ করাও পাপ মনে করতাম, আর এখন গাঁয়ে গাঁয়ে অলিতে গলিতে মদের দোকান ছড়িয়ে পড়েছে। মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করা কোটি কোটি টাকা আমরা মদে গাঁজায় উড়িয়ে দিচ্ছি। জনতা বলল, মদ গাঁজা যারা ছোবে তাদের জরিমানা করা উচিত। চৌধুরী বলল, আমাদের বাপ ঠাকুরদা চিরটাকাল ঘরে বোনা মোটা খদ্দর পরে এসেছেন। আমার ঠাকুরমা নিজে হাতে চরকা কাটতেন, দেশের টাকা দেশেই থাকতো, আমাদের তাঁতি ভাইয়েরা খেয়ে পড়ে বাঁচত। আজকাল আমরা রংদার বিলিতি কাপড়ের জন্য মাথা খুঁড়ে মরছি। এইভাবে বিদেশিরা আমাদের সমস্ত সম্পদ লুটে নিচ্ছে। হতভাগ্য তাঁতিরা দিনকে দিন আরও গরিব হয়ে পড়ছে। আমরা কি নিজের ভাইয়ের ভাতের থালা কেড়ে নিয়ে বিদেশিদের বিলিয়ে দেব? এটাই কি আমাদের ধর্ম? জনতা বলল, ঘরে কাটা খদ্দর আর চোখে পড়ে না আজকাল। চৌধুরী বলল, ঘরে ঘরে চরকা কেটে খদ্দর বুনে পড়ো সবাই, আদালত বর্জন করো, নেশা ভাঙ করা ছেড়ে দাও, ছেলেপিলেদের ধর্ম শিক্ষা দাও, পরস্পর মিলেমিশে থাকো সবাই। এই তো স্বরাজ। যারা বলে স্বরাজ আনতে রক্তের নদী বহাতে হবে, তারা পাগল, ওদের কথায় কান দিও না। জনতা এই সমস্ত কথা খুব মন দিয়ে শুনত। দিনে দিনে বেড়ে যেতে থাকলো শ্রোতার সংখ্যা। চৌধুরীকে শ্রদ্ধা করতে লাগলো সবাই। ওদিকে ভগৎ ছড়িয়ে চলল রাজভক্তির উপদেশ। ভাই সব, রাজার কাজ রাজত্ব করা, আর প্রজার কাজ রাজার আজ্ঞা পালন করা, একেই বলে রাজভক্তি। আমাদের সুপ্রাচীন ধর্মগ্রন্থগুলিতে এই কথাই বলা হয়েছে। রাজা স্বয়ং ঈশ্বরের প্রতিনিধি, কাজেই তার আজ্ঞার বিরোধী হওয়া মানে মহাপাতক হওয়া। রাজদ্রোহীদের স্থান হয় নরকে। একজন বলে উঠল, কিন্তু রাজারও তো উচিত নিজের ধর্ম ঠিকমতো পালন করা। আর একজন বলল, আমাদের রাজা তো নাম মাত্র, আসল রাজা হচ্ছে বিলেতের বানিয়া মহাজনেরা। তৃতীয় জনের মন্তব্য, বানিয়া জানে শুধু টাকা কামাতে, রাজত্বের কি বোঝে ওরা? ভগৎ বলল, লোকে তোমাদের বোঝাচ্ছে যে আদালতে যেও না, সব ঝগড়া বিবাদ ফয়সালা করো পঞ্চায়েতে গিয়ে, কিন্তু এমন মোড়ল কোথায় আছে যে ন্যায় বিচার করে দুধ থেকে জলকে আলাদা করে দিতে পারে? ওখানে কাজ হয় মুখ চিনে। যার খুঁটির জোর আছে সেই যেতে, যার জোর নেই সে বরাবরই হারে। কিন্তু আদালতে সব কিছুই চলে আইন মোতাবেক, সেখানে ছোট বড় সবাই সমান, বাঘ ছাগলকে একই ঘাটে জল খেতে হয়। একজন আশঙ্কা প্রকাশ করল, আদালতের ন্যায় বিচার মুখেই, যার প্রভাব প্রতিপত্তি আছে, টাকা আছে, পেঁচানো বুদ্ধিতে ওস্তাদ উকিল আছে, সেই যেতে। সত্যি মিথ্যের বিচার কেউ করেন না। তবে হ্যাঁ, হয়রানিটা ঠিকই হয়। ভগৎ বলল, বিদেশি দ্রব্যের ব্যবহার বন্ধ করার পরামর্শ দেওয়া হচ্ছে, কিন্তু গরিব মানুষের পক্ষে এ হবে চরম অন্যায়। বাজারে আমি যে জিনিসটা ভালো আর সস্তা পাবো সেটাই নেব, তা সে স্বদেশি বিদেশি যাই হোক না কেন। আমাদের পয়সা তো আর উড়ে আসে না যে মুঠো মুঠো খয়রাত করব আজে বাজে স্বদেশি জিনিসের পেছনে। একজন বলল, কিন্তু পয়সা তো নিজের দেশেই থেকে যাচ্ছে, অন্যের হাতে তো আর যাচ্ছে না। অন্যজন বলল, নিজের বাড়িতে ভালো মন্দ খেতে পাই না বলে বেজাতের কাছে পাত পারতে হবে নাকি? ভগৎ বলল, তোমাদের শেখানো হচ্ছে ছেলেপুলেদের সরকারি মাদ্রাসায় পাঠিও না। সরকারি মাদ্রাসায় না পড়লে আমাদের ভাইরা বড় বড় চাকরি পাবে কিভাবে? বড় বড় কারখানা চালাতে শিখবে কিভাবে?
এই জগতে নতুন নতুন বিদ্যা আয়ত্ত করতে না পারলে চলা শক্ত। পুরনো বিদ্যেতে শুধুমাত্র পাঁজি দেখা আর পূজা পাঠ ছাড়া আর কোন কাজটা হয় শুনি? ওদের দিয়ে আবার রাজকাজ হবে? একজন বলল, রাজকাজের প্রয়োজন নেই আমাদের, চাষাবাদ নিয়ে বেশ আছি আমরা, কারো গোলাম তো আর নই। অন্যজন বলল, যে বিদ্যা অহংকারী করে তার চাইতে মূর্খতা ঢের ভালো। নতুন কেতার বিদ্যা শিখে সুটবুট ঘড়ি ছড়ি হ্যাটকোট পরে বেড়াচ্ছে, শখ মেটাবার নামে নিজের দেশের ধন দৌলত সব তুলে দিচ্ছে বিদেশি বানিয়াদের পকেটে। ওরা সব দেশদ্রোহী। ভগৎ বলল, আজকাল লোকে গাঁজা মদের প্রতি নজর রাখছে। নেশা যে কত ক্ষতিকারক তা সবাই জানে, অথচ নেশার জিনিসের দোকানগুলো থেকে সরকার কোটি কোটি টাকা রাজস্ব পায়। মদের দোকানে না গিয়ে যদি লোকের নেশার অভ্যাস চলে যায় তবে তো তা ভালোই, কিন্তু মতি কি অত সহজে পাল্টায়? দোকানে না গেলেও তারা 2-4 গুণ বেশি দাম দিয়ে লুকিয়ে চুরিয়ে নেশা করবেই। সাজা দাও তবু পরোয়া নেই, নেশা ছাড়বে না। তাহলে এমন কাজ কেন করব যাতে সরকারেরও লোকসান হয়, আবার গরিব প্রজাদেরও ক্ষতি হয়? তাছাড়া কারো কারো ক্ষেত্রে নেশাটা যথেষ্ট দরকারিও বটে। আমি তো আফিম না খেয়ে একটা দিনও থাকতে পারি না। গাঁটে গাঁটে ব্যথা হয়, দম আটকে আসে, একটুতেই ঠান্ডা লেগে যায়। একজন বলে উঠল, তাছাড়া মাল টানলে শরীরে ফুর্তিও আসে। সরকার অধর্ম করে পয়সা কামাচ্ছে, এটা ভালো কথা নয় মোটেই। এমনতর অধর্ম চলতে থাকলে সে রাজ্যের প্রজাদের কল্যাণ হতে পারে কখনো? আশঙ্কা প্রকাশ করল একজন। প্রথমে মদ খাইয়ে খাইয়ে মাথাটা বিগড়ে দিচ্ছে, নেশা একবার ধরে গেলে তখন প্রয়োজন হয় অর্থের। কিন্তু এত পয়সা আর কজন কামায় যাতে বউ বাচ্চাকে খাইয়ে পরিয়েও নেশা ভাঙ করার পয়সা হাতে থাকে? তখন হয় ছেলেপিলেকে শুকিয়ে মারো আর নয়তো চুরি করো। এই মদের দোকানগুলোই হচ্ছে গোলামি ছড়ানোর আখড়া। জনতা ক্রমেই পাতলা হচ্ছে। চৌধুরীর উপদেশ শুনতে যাচ্ছে সব। সেখানে তিল ধারণের ঠাঁই নেই। দিনে দিনে চৌধুরীর যশ দারুণ বেড়ে গেছে। ওর ওখানে পঞ্চায়েত, দেশের উন্নতি এসব নিয়ে কথা হয় রোজই। লোকের খুব ভালো লাগে সেসব আলোচনা। ওদের রাজনৈতিক চেতনা ক্রমশ বাড়ছে। ওরা উপলব্ধি করতে শিখেছে নিজেদের গৌরব, নিজেদের আত্মমর্যাদা, নিজেদের ক্ষমতা সম্বন্ধে তারা সচেতন হয়ে উঠেছে। স্বেচ্ছাচারিতা ও অন্যায়ের বিরুদ্ধে ক্রমশ ধূমায়িত হচ্ছে পুঞ্জীভূত প্রতিবাদ। স্বাধীনতার স্বাদ পেল ওরা। ঘরের তুলো, ঘরের সুতো, ঘরের কাপড়, ঘরের খাওয়া, ঘরের আদালত। না আছে পুলিশের ভয়, না আছে আদালতের তোষামোদ। সুখ আর শান্তিতে ভরপুর জীবন। বহু লোকে নেশা করা ছেড়ে দিল, মিলেমিশে জীবনযাপন করতে লাগলো সৎভাবে। কিন্তু ভগতের ভাগ্য ততখানি সুপ্রসন্ন ছিল না। তার রাজভক্তির বক্তৃতায় ক্রমশ অরুচি ধরে গেল জনসাধারণের। এমন হলো যে তার সভায় শ্রোতা বলতে পাটোয়ারি, চৌকিদার, শিক্ষক আর ওইসব কর্মচারীর স্যাঙাত ছাড়া অন্য কেউই থাকতো না। মধ্যে মধ্যে বড় হাকিম সাহেব এসে ভগৎজির খুব সুখ্যাতি টুখ্যাতি করে ভগৎজির চোখের জল কিছুক্ষণের জন্য মুছে দিয়ে চলে যেতেন। কিন্তু ক্ষণিকের এই সমাদর ও স্বীকৃতি কি আর শীতল করতে পারে অষ্টপ্রহর তাচ্ছিল্য আর অশ্রদ্ধার দাহ? যে পথে ভগৎজি যান সে পথেই লোকে আঙুল তুলে তুলে তাকে দেখায়। কেউ বলে সাহেবদের মোসাহেব, কেউ বলে পুলিশের চর। দাঁতে দাঁত চেপে ভগৎজিকে সয়ে যেতে হয় নিজের অপযশ আর প্রতিদ্বন্দ্বীর সুনামের সমস্ত জ্বালা। জীবনে এই প্রথমবার তাকে নিচু হতে হচ্ছে প্রতিদ্বন্দ্বীর কাছে। জীবনভর কুলমর্যাদার ধ্বজা উড়িয়ে এসে তার জন্য তার সর্বস্ব বাজি রেখে সেই মর্যাদা আজ ধুলায় গড়াগড়ি যাবে। অপমানের এই নিদারুণ জ্বালা ভগৎজিকে এক মুহূর্তের জন্য স্থির থাকতে দিচ্ছে না। সবসময় শুধু এক চিন্তা, হারানো সম্মান কি করে উদ্ধার করি, কিভাবে বিধ্বস্ত করি প্রতিদ্বন্দ্বীর গৌরব, কি উপায়ে ভেঙে দেওয়া যায়
ওর ওই অহংকার। অনেক ভেবেচিন্তে অবশেষে তিনি উপায় ঠাউরালেন একটা, সিংহকে তার নিজেরই ডেরায় পেরে ফেলতে হবে। সেদিন সন্ধেবেলায় চৌধুরীর বাড়ির সামনেটায় একটা মহতী জনসভা ছিল। আশপাশের গ্রাম থেকে চাষিরা সব এসেছে দলে দলে, হাজার হাজার মানুষের জমায়েত। চৌধুরী সেখানে স্বরাজ নিয়ে ভাষণ দিচ্ছিলেন। ভারত মাতার জয়ধ্বনি উঠছে ঘন ঘন। একপাশে মেয়েরাও সমবেত হয়েছেন। বক্তৃতা শেষ হতেই চৌধুরী গিয়ে বসেন তার নিজের আসনে। স্বেচ্ছাসেবকরা চাঁদা সংগ্রহ করতে লাগল স্বরাজ্য তহবিলের জন্য। হঠাৎ ভগৎজি লাফিয়ে উঠলেন মঞ্চের ওপর। শ্রোতাদের সম্বোধন করে বলতে লাগলেন, ভাই সব, আমাকে এখানে এভাবে দেখে তোমরা আশ্চর্য হবে না। আমি স্বরাজের বিরোধী নই। এমন হীন কে আছে যে স্বরাজের নিন্দে করে? কিন্তু স্বরাজ পাবার যে রাস্তা চৌধুরী দেখালো, যা শুনে তোমরা গদগদ হয়ে উঠছ, তা দিয়ে হবে না। যেখানে নিজেদের মধ্যে বিবাদ বিভেদ, সেখানে পঞ্চায়েত কি করতে পারে? বিলাসিতার ভূতটাকে কিভাবে নামানো যাবে ঘাট থেকে? কিভাবে বর্জন করা যাবে মদের দোকানগুলোকে? সিগারেট, সাবান, মোজা, গেঞ্জি আদির ওপর মানুষের মোহ কবে কাটবে? ক্ষমতার উচ্চাসার লোভ যতক্ষণ থাকছে ততক্ষণ পর্যন্ত সরকারি মাদ্রাসা বয়কট করবে কিভাবে? কি করে ভাঙবে বিধর্মী শিক্ষার শিকলবেড়ি? স্বরাজ আনতে হলে একটাই উপায় আছে, তা হলো আত্মসংযম। এই একটাই মহৌষধ যা সমস্ত রোগ সমূলে উচ্ছেদ করবে। আত্মার দুর্বলতাই হচ্ছে পরাধীনতার মূল কারণ। আত্মাকে অর্থাৎ নিজেকে সবল করো, ইন্দ্রিয়গুলিকে নিয়ন্ত্রণ করতে শেখো, মনকে বশ মানাও। তবেই না তোমার মধ্যে সৌভ্রাতৃত্বের সঞ্চার হবে, বিভেদ বিবাদ মিটবে, হিংসা দেশ দূরীভূত হবে। তবেই না ভোগবিলাস থেকে মন সংযত হবে, নেশা কাটবে। আত্মবল ছাড়া স্বরাজ আসতেই পারে না। সমস্ত পাপের মূলে হচ্ছে স্বার্থ। এই স্বার্থবোধই তোমাদের আদালতে টেনে নিয়ে যায়, তোমাদের বিধর্মী শিক্ষার দাস বানিয়ে রেখেছে। এই অপদেবতাকে ধ্বংস করতে চাই আত্মবল, তবেই অভীষ্ট সিদ্ধ হতে পারবে। তোমরা সবাই জানো আমি 40 বছর ধরে আফিম খেয়ে আসছি। আজ থেকে আফিম আমার কাছে গোরক্তের সমান। চৌধুরীর সঙ্গে আমার 3 পুরুষের ঝগড়া। আজ থেকে চৌধুরী আমার ভাই। আজ থেকে আমাকে কিংবা আমার বাড়ির কাউকে যদি ঘরে বোনা কাপড় ছাড়া অন্য কিছু পরতে দেখো, তাহলে যা খুশি সাজা দিও। আমি আর কিছু বলতে চাই না। ঈশ্বর সকলের মনোবাসনা পূর্ণ করুন। এই বলে ভগৎজি তার বাড়ির পথে পা বাড়াতেই চৌধুরী এসে বুকে জড়িয়ে ধরলেন তাকে। 3 পুরুষের দ্বন্দ্ব এক নিমেষে নিঃশেষ হয়ে গেল। সেদিন থেকে চৌধুরী আর ভগৎজি কাঁধে কাঁধ মিলিয়ে স্বরাজের প্রচার করতে লাগলেন। দুজনের মধ্যে মিত্রতা গড়ে উঠল অচিরেই। ঠাউরানো মুশকিল হলো জনতা কাকে বেশি সম্মান করে। প্রতিদ্বন্দ্বিতার স্ফুলিঙ্গে দুজনেরই অন্তরের অন্তঃস্থল উদ্ভাসিত হতে থাকল। শেষ হলো আমাদের আজকের গল্প। গল্প পাঠে এবং বিভিন্ন চরিত্রে আমি তৃষিতা। গল্পটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। খুব তাড়াতাড়ি নতুন একটি গল্প নিয়ে ফিরে আসব। সকলে ভালো থাকুন, শুনতে থাকুন গল্পের ঝুলি।